আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রোগ্রামে আপনারা জানেন আমরা নিয়মিত বাংলাদেশ থেকে আসা জ্ঞানী, গুণী এবং বাংলাদেশ নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটি সাজিয়ে থাকি। আমরা কথা বলি বাংলাদেশের বর্তমান, ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম নিয়ে। এরকমই একটি প্রোগ্রামে আমরা আজকে খুবই সৌভাগ্যবান আমাদের সাথে পেয়েছি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পরিচিত মুখ, বাংলাদেশ ডাকসুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, বর্তমান ভিপি এবং বাংলাদেশের যে ২৪ আন্দোলন, এই আন্দোলনের অন্যতম রূপকার সাদিক কায়েমকে আমরা সাথে পেয়েছি। আমরা কথা বলব আজকে সাদিক কায়েমের সাথে। আমরা জানতে চেষ্টা করব বাংলাদেশের ছাত্র রাজনীতির হালচাল এবং আমরা বুঝতে চেষ্টা করব যে আগামী প্রজন্মের জন্যে ছাত্র রাজনীতি কী দিক নির্দেশনা আমাদের জন্য রেখে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সাদিক কায়েম আজকে আগামীর বাংলাদেশী প্রোগ্রামে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা সময় খুবই স্বল্প, এইজন্যেই আমরা আর কোনো বাড়তি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি সাদিক কায়েমের কাছে। আমরা ১ম এ জানতে চাবো সাদিক কায়েম, আপনাকে কেমন লাগছে আপনার ব্রিটেনের এই সফর? আপনার তো এটা এডুকেশনাল একটা সফর। অসাধারণ একটা সফর। আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমরা অক্সফোর্ডের কথা অনেক শুনেছি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি, ব্রিটেনের কথা শুনেছি। তো মূলত অক্সফোর্ড ইউনিয়ন থেকে একটা ইনভাইটেশন ছিল। অক্সফোর্ড ইউনিয়ন আপনি নিঃসন্দেহে জানেন একটা প্রেস্টিজিয়াস ইউনিয়ন। সেখানে জুলাই বিপ্লবে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা এবং ফিউচার অফ বাংলাদেশ, কেমন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেটার উপর একটা প্যানেল ডিসকাশন ছিল। সেখানে প্যানেলিস্ট হিসেবে আসতে পেরে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পেরে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে নিঃসন্দেহে এটা একটা বিশাল একটা আমাদের গৌরবের জায়গা। এর পাশাপাশি এখানে আসার পরে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, বাংলাদেশি কমিউনিটির তাদের যে আন্তরিকতা, তাদের ভালোবাসা, বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন, সেটা আমি অনেক বেশি অভিভূত হয়েছি। আমার কাছে এখানে ইউকেতে আসার পর মনে হচ্ছে না আমি দেশের বাইরে আসছি, মনে হচ্ছে আমি বাংলাদেশেই চলে এসেছি। একদম এয়ারপোর্ট থেকে নামার পর থেকে আমি যেখানে গিয়েছি সবার এত আন্তরিকতা। তো আমি বিশ্বাস করি এই যে হচ্ছে এখানকার যারা কমিউনিটি আছে তাদের যে অবারিত সম্ভাবনা এবং তাদের দেশ নিয়ে যে ভাবনা, সেটাকে যদি আমরা দেশ গড়ার কাজে লাগাতে পারি, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশটাকে আমরা অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শুরুতেই যেটা জানতে চাই, আপনি তো ইতিমধ্যে আমরা দেখেছি আপনি চীন সফর করেছেন এবং অক্সফোর্ড ইউনিয়নের এত বড় একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামে এসলেন। আপনার বাংলাদেশের যে প্রেক্ষাপটে আপনারা রাজনীতি করেন, ছাত্র সংসদ পরিচালনা করেন এবং এখানে এসে যে ছাত্র ইউনিয়নগুলোর সাথে আপনারা মিটিং করলেন অথবা দেখলেন, এদের পরিবেশ দেখলেন। আপনি এখান থেকে কি অ্যাচিভমেন্ট নিয়ে যাচ্ছেন যেটি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারবেন? এখানে আমি মোটামুটি আসার পর থেকে এখানকার কমিউনিটি, সোসাইটি সেটা বোঝার চেষ্টা করলাম। এখানকার এডুকেশন সিস্টেম কীভাবে চলে সেটা বোঝার চেষ্টা করলাম। বিশ্ববিদ্যালয়ে গেলাম, অক্সফোর্ড, কেমব্রিজ দুটো ইউনিভার্সিটিতে গেলাম। স্টুডেন্টদের সাথে কথা বললাম, টিচারদের সাথে কথা বললাম, স্টুডেন্ট ইউনিয়নের সাথে কথা বললাম। তো সব কিছু দেখে এখানকার মনে হয়েছে এখানে হচ্ছে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে রিলেশনশিপটা অনেক ভালো, মেন্টরশিপ সম্পর্ক অনেক ভালো। প্রত্যেকটা হলগুলো, যেটা আমরা হল বলে এখানে কলেজ বলা হয়, এখানে চমৎকার লাইব্রেরি আছে, স্টুডেন্টদের জন্য চমৎকার মাঠ আছে এবং এখানকার স্টুডেন্টরা পলিটিক্স করে, সেটা হচ্ছে ওয়েলফেয়ার সেন্ট্রিস্ট পলিটিক্স। এখানকার স্টুডেন্টরা পলিটিক্স করে ফিউচারের জন্য, নিজেকে আগামীর জন্য প্রস্তুত করা, নিজেদেরকে মেধা, যোগ্যতা, সক্ষমতার মাধ্যমে যেন পুরো নেশনকে তারা নেতৃত্ব দিতে পারে সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করা। এবং এখানে কম্পিটিশন হয়, জ্ঞানের কম্পিটিশন, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন ক্রিয়েশনে কীভাবে তাদের এই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে সেই ধরনের হেলদি কম্পিটিশন। তো নিঃসন্দেহে এটা তো শেখার অনেক কিছু আছে, সেটা আমরা আমাদের দেশে ৫৫ বছর জুড়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জনজানানি আমরা দেখতে পেয়েছি। জুলাই বিপ্লবের পরে এই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে আমরা আমাদের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ক্যাম্পাসে একটা স্ট্যান্ডার্ড সেট করার, ছাত্র রাজনীতির হেলদি এনভায়রনমেন্টটা কেমন হতে পারে। এবং সেটা আমরা গত ১.৫ বছর, এখন ২ বছর পার করছি বিপ্লব পরবর্তী, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্যাম্পাসে সেটা প্রমাণ করেছি ছাত্র রাজনীতি কেমন হওয়া দরকার। আমরা শুরু থেকে বলেছি ছাত্র রাজনীতি হবে পলিসি বেস, ছাত্র রাজনীতি হবে ওয়েলফেয়ার বেস, কিন্তু এখানে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, এখানে কোনো ধরনের ক্ষমতার প্রদর্শন চলবে না, যেটা আমরা ফেসিবাদী আমলে গণরুম গ্যাস্ট্রুম কালচার তৈরি করে নেতার পিছনে দিনের পর দিন শিক্ষার্থীদেরকে ঘোরানো, প্রোটোকলের রাজনীতি, ফাও করার রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হয়েছে ডাকসু থেকে শুরু করে বড় বড় ক্যাম্পাসগুলোতে, সেই প্রত্যেকটা সংসদ নির্বাচন আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা তারা আমাদের উপর আস্থা রেখেছে এবং প্রত্যেকটা
নির্বাচনে আমাদের প্যানেলের ভূমিদস্যু বিজয় হয়েছে। তো আমরা মূলত ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বাংলাদেশের যে ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসগুলোতে শিক্ষার চমৎকার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। এই দেশে যেভাবে শিক্ষার্থীরা পড়াশোনায় তাদের মূল কাজ, আমাদের দেশেও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তারা যেন পড়াশোনা সেন্ট্রিক তারা ফোকাস থাকে এবং একই সাথে আগামীর জন্য নেশনকে লিড দেওয়ার জন্য তারা যেন নিজেকে প্রস্তুত করে সেই ধরনের আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি। তা আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সফল। এখন যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি কোনো ধরনের ভায়োলেন্স দেখতে পাবেন না, কোনো ধরনের গণরুম গেস্টরুম কালচার নেই। কাউকে ক্ষমতার প্রদর্শন করে দিনের পর দিন তাকে নির্যাতন করা, তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, সেই কালচার নেই। আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলেছি। একই সাথে অক্সফোর্ডে গেলাম, কেমব্রিজে গেলাম, এখানকার সকল শিক্ষার্থীদের জন্য আবাসন চমৎকারভাবে ম্যানেজমেন্ট করা আছে, কোনো ধরনের আবাসন সংকট নেই। তো স্টুডেন্টদের তো মূল ক্রাইসিসটা হচ্ছে আমাদের তাদের জন্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য চমৎকার একটা আবাসন ব্যবস্থা করা, তাদের সুন্দর যেন একটা পড়ার টেবিল থাকে, একটা সুন্দর রুম থাকে। তো এই নিডসটা যদি ফিল আপ করতে পারে, এই ছেলেপেলেগুলো পড়াশোনা একটা সুন্দর পরিবেশ পায়, তাহলে আর এই ধরনের নষ্ট রাজনীতিতে তাদেরকে জড়াতে হয় না। তো সেই জায়গা থেকে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা এই কাজটা ভালোভাবে করার চেষ্টা করেছি। আমরা গণরুম গেস্টরুম ব্যবস্থা তো চিরতর বিলুপ্ত করা এবং একটা সিট ম্যানেজমেন্ট যেন থাকে, স্থায়ী নীতিমালা, সেটার জন্য স্টিল আমরা কাজ করছি। একই সাথে স্টুডেন্টদের যে আবাসন সংকট, সেটা তো আমি একদিনে দূর করতে পারবো না। তো সাময়িকভাবে যেন স্টুডেন্টরা, যে সমস্ত শিক্ষার্থীরা সিট পাবে না, তাদের জন্য আপৎকালীন যেন স্কলারশিপ দেওয়া হয়, সেটার জন্য আমরা কাজ করছি। সব স্টুডেন্টদেরকে আমরা এখন পর্যন্ত স্কলারশিপ ম্যানেজ করতে পারিনি, কিন্তু আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। এবং দীর্ঘমেয়াদী যেন আবাসন সংকট না থাকে, সেটার জন্য আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য মোট 5টা হল, ছাত্রীদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চাইনিজ গভর্নমেন্ট তারাও 1500 সিটের একটা হল নির্মাণে আমাদেরকে সহায়তা করছে। তো এই হলগুলো আশা করতেছি আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এইটা যদি হয়, তাহলে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা চমৎকার পড়ার টেবিল পাবে, একটা রুম পাবে, এখানে গিয়ে পড়াশোনা করবে, গবেষণা করবে এবং বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তারা আমাদের দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার এই বর্তমানে যেভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদকে লিড করছেন, এটি বিশ্বব্যাপী বাঙালি কমিউনিটির মধ্যে একটা আশা জাগা নিয়ে একটা প্রভাব তৈরি করেছে। আমি এখানে বিভিন্ন সময়, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, বহু মানুষের ফোন কল পাই। তারা আপনাদেরকে একবার ছুঁয়ে দেখার জন্যে, একবার আপনাদেরকে ফিল করার চেষ্টা করে। কারণ আপনাদেরকে নিয়ে তাদের বহু বড় স্বপ্ন। কারণ আপনি জানেন যে দীর্ঘ 55 বছরে বাংলাদেশ যে পরিবর্তনটা আ আশা করেছিল সেটা পায়নি। কিন্তু জুলাই বিপ্লবের পরে আপনারা যে পরিস্থিতিটা তৈরি করলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা যেদিকেই যাক, আপনারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেভাবে ছাত্রদের মানে শিক্ষামুখী একটি প্রকল্প নিয়ে কাজ করছেন এবং আগিয়ে নিচ্ছেন, এটার জন্য সবাই খুব আশাবাদী। কিন্তু সেই সাথে আমি রিসেন্টলি বেশ কিছু কলও মানুষের কাছ থেকে পেয়েছি, যা তাদের মধ্যে প্রচণ্ড কনফিউশন কাজ করে যে আসলে এটিকে আপনি সাদিক খান তো একটা ফিগার হয়ে তৈরি হয়ে গেছে। কিন্তু এর পরবর্তী যারা আসবেন আপনার পরবর্তীতে, তারা এই ধারাবাহিকতাটাকে কিভাবে রক্ষা করতে পারবেন অথবা তারা পারবেন কিনা, সেটি একটি কোয়েশ্চেন তাদের মধ্যে বারবার উকি দেয়। দ্বিতীয়ত, তাদের কাছে যেই বিষয়টি খুবই কনসার্ন, যে ছাত্র রাজনীতি শেষ করার পরে তো আপনাদের মধ্যে থেকে যারা মূলধারা রাজনীতিতে গেছে, অনেকে এমপি হয়েছেন আপনার বিভিন্ন দল থেকে। অ্যা তাদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রপাগান্ডা আছে সোশ্যাল মিডিয়াতে। যেটা আমরা জানি যে এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা হচ্ছে। এইটা মানুষকে আসলে দূরে থেকে তো দেখতে পায় না। তাদের জন্যে আপনি কি ধরনের মেসেজ দিবেন? কি মেসেজ আপনার থাকবে যে তারা যাতে মেক সিউর হয় যে না, এই ছাত্র যারা এখান থেকে বের হয়েছে তাদের মোস্ট অফ দেম তারা অনেস্টি, ডিগনিটি এবং তারা যে শিক্ষা নিয়ে বের হয়েছে, ২৪শে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের মধ্যে তৈরি করেছে, সেটিকে তারা রক্ষা করতে পারবে? ওকে, চমৎকার প্রশ্ন। প্রথমত আমি আবারও এখানকার যে বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি আছে, তাদের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে এবং তারা যেভাবে আমাদের পাশে ছিল, এবং জুলাই বিপ্লবে যখন আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সেই কঠিন সময়ে তারা আমাদের এই গণহত্যা এবং শিশু হত্যার ছবিগুলো এখান থেকে তারা প্রতিবাদ করেছিল এবং সারা দুনিয়াব্যাপী এই চিত্রগুলো তারা ছড়িয়ে দিয়েছিল। এবং সার্বিকভাবে আমাদের পাশে তারা পরামর্শ দিয়ে, আর্থিকভাবে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। তো সে কারণে আমি এখানকার ইউকের যারা বাংলাদেশের কমিউনিটি আছে, আমরা তাদের প্রতি ঋণ স্বীকার করছি এবং বাংলাদেশের সর্বস্তরের ছাত্র নাগরিকরা
আপনাদের এই যে অসাধারণ ভূমিকা, আপনাদের আমাদের পাশে থাকা, আমাদের জন্য দোয়া করা, সেটা আমরা সবসময় আমরা শ্রদ্ধার সাথে আপনাদের কথাগুলো স্মরণ রাখবো। আর হলো আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ওভারঅল বাংলাদেশে এখন আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি সেগুলো কতটুকু সাস্টেন করবে সেটা একটা মেজর এখন সবার এটা কোয়েশ্চেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাইয়ের আগের অবস্থা এবং জুলাইয়ের পরবর্তী পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে। এখন এই কালচারটা যেন একটা সাস্টেনেবল পজিশনে যায় সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো ধরনের সাময়িক কাজগুলো করছি না। এই যে আপনাকে একটু আগে বললাম হল নির্মাণের কাজ, এটা তো একটা সাস্টেনেবল সলিউশন, যেন আর কখনো 105 বছরে শিক্ষার্থীদেরকে কৃত্রিমভাবে সংকট তৈরি করার মাধ্যমে, আবাসন সংকট যেভাবে তাদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, সেই কালচারটা যেন আর কখনো ফিরে না আসে সেটার জন্য তো হল নির্মাণ করা। একই সাথে যদি আমি বলি বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রীদের জন্য কখনো জিমনেশিয়াম তৈরি হয় নাই। আমরা প্রায় আপনার 80 লক্ষ টাকা খরচ করে ছাত্রীদের জন্য বিশাল জিমনেশিয়াম তৈরি করছি। হ্যাঁ, এবং আমরা হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য হচ্ছে মাতৃত্বকালীন ছুটি ব্যবস্থা চালু করা, এরপর হলো সেন্ট্রাল মসজিদের 65 ইয়ার্সের সংস্কার হয় না, সেটার আমূল পরিবর্তন আমরা করেছি এবং এটাকে একটা আমরা পূর্ণাঙ্গ একটা কমিউনিটি সেন্টারে আমরা রূপান্তর করব, যেটা আমরা এখানকার ইউরোপের মসজিদগুলোতে দেখতে পাই ঠিক একই রকম। তো একই সাথে এই ডাকসু নির্বাচনটা যেন রেগুলার হয় সেটার জন্য আমরা ডাকসু নির্বাচনকে ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য আমাদের ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী সভা ছিল সেখানে এটা সর্বসম্মতিক্রমে পাশ করে সেটা আমরা একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সেই কমিটির তালিকাভুক্ত করেছি এবং সেটাও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে সেটা অ্যাপ্রুভ হবে। তো এরপরও যদি তারা ভয় পায়, তারা ছাত্রদের রায়কে ভয় পায়, তারা ছাত্রদেরকে যত বর্তমান এস্টাবলিশমেন্ট, তাহলে তো মানে এটা খুব আনএক্সপেক্টেড। তো আমরা আশা করব এই যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে এই ধারা চলবে এবং বিশেষ করে এই যে কালচার, পজিটিভ কালচার ক্যাম্পাসগুলোতে, সেই কালচারগুলো যেন সাস্টেন করে, সেই কালচার সাস্টেন করার জন্য বর্তমান যারা তরুণরা আছে এই তরুণরা যদি ইউনাইটেড থাকে, আমি আশাবাদী তারা ইউনাইটেড থাকবে এবং কারণ এই তরুণরা জুলাই বিপ্লব করেছে। তো এই তরুণদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমরা গ্রুমিং করার চেষ্টা করছি, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি এবং এই তরুণরা তারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, তারা নতুন বাংলাদেশ চায়, তারা আদর্শিক দ্বন্দ্বের উপরে। তো সেই কারণে এই তরুণরা আমি মনে করি আমরা যে লেগাসি শুরু করেছি, আমরা যে কাজ শুরু করি সেই লেগাসিটা তারা বহন করবে ইনশাল্লাহ। একই সাথে আমাদের সাথে জুলাইয়ে অনেক আন্দোলন করেছে এখানে সব ধরনের মানুষরা এখানে আমরা যুক্ত হয়েছিলাম, ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, সবাই আমরা একসাথে এক ব্যানারে এসে আমরা একসাথে আন্দোলন করেছি। আমাদের একক পরিচয় ছিল হলো আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করছি। তো বিপ্লবের পরে আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে, এক একজন এক এক দিকে গিয়েছে, অনেকের নৈতিক অধঃপতনও হয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল, সবার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় অনেক ক্ষেত্রে অনেকে হতাশ করেছে। তো এখন আমরা আশা করব, অনেক ক্ষেত্রে অনেক প্রপাগান্ডা হয়েছে প্রচুর, যারা এই বিপ্লবের পক্ষের শক্তি, আমাদের কিছু জায়গায় প্রিন্সিপাল মেনটেন করা দরকার। সে প্রিন্সিপালটা হচ্ছে কি অনেস্টি এবং ইন্টিগ্রিটির জায়গায় মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে প্রিন্সিপাল হলো কি, যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তাদের বিচারের প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। আমাদেরকে এক হইতে হবে জুলাই চার্টারের প্রশ্নে, যে জুলাইয়ের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই চার্টারের বাস্তবায়ন, যে ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন একটা রাজনীতি বিনির্মাণ করা। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, সেটা আপনি জানেন সেই কিভাবে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট দলীয় বিবেচনায়, যখন বিশ্ববিদ্যালয়ে আম ও আরাফিন সিদ্দিকী ছিল, সেই দলীয় বিবেচনায় 1000-এর মতো শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছে, যে শিক্ষকগুলো এখন বিশ্ববিদ্যালয়ে গেলে আপনার কাছে মনে হবে না এটা কি ইউনিভার্সিটি নাকি অন্য কিছু। পড়াশোনার সকল পরিবেশ নষ্ট হয়ে গেছে। একই সাথে আমরা যদি দেখি পাবলিক সার্ভিস কমিশন এবং দলীয় প্রভাবের মাধ্যমে বিভিন্ন গুন্ডা পান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এখন যদি আমরা দেখতে পাই যারা জুলাইয়ের ফসল গড়ে তুলেছে তারা যদি এগুলোকে অস্বীকার করে, তখন এটা খুব আনএক্সপেক্টেড। তো আমরা দেখতে পাচ্ছি এখন যারা ক্ষমতায় আছে তারা জুলাই চারটা তারা মানতে চায় না, কিন্তু তারাই কিন্তু গত 16 বছরে এই সংস্কারগুলোর কথা বলেছে, তারা 31 দফার কথা বলেছে। তো এবং তাদের বক্তব্যগুলোর সাথে এখনকার বক্তব্যগুলো আমরা মিলাতে পারি না এবং তারা সে পুরানো পথে তারা হাঁটতে চাচ্ছে। তো যেটা খুবই অপ্রত্যাশিত, যেটা আমরা কখনো প্রত্যাশা করি না। তো আমরা আশা থাকবে যারা আমরা জুলাইয়ের পক্ষের শক্তি আছে, আমাদের এই জায়গায় কনসেনসাস আসতে হবে। তো একই সাথে ছাত্র নেতৃত্ব যারা আছে, যাদের উপর এই দেশের সর্বস্তরের নাগরিকরা যারা আস্থা রেখেছে, আমাদের দায়িত্বটা অনেক। হ্যাঁ, আমরা যদি সাময়িক কিছু তুষ্টিতে যদি নিজেদেরকে মনে করি যে হচ্ছে অনেক কিছু গেইন করে ফেলেছি, তাহলে কিন্তু এটা আমরা ভুল করতেছি। তো অনেকের আমরা দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা বারবার পরামর্শ দিয়েছি,
অনেক ক্ষেত্রে তারা পরামর্শ শুনেছেন, শুনে নাই, কিন্তু যা হয়েছে আমরা ওগুলো আর হোয়াট ইফ বলতে লাভ নেই, হোয়াট নেক্সট, আমরা ফিউচার নিয়ে আলাপ করি। তো ওই ফিউচারের জায়গায় আমাদের বাংলাদেশের যে অবারিত এখন সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাই এবং জুলাই শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা রাষ্ট্র মেরামত করার জন্য, সেটার জন্য আমরা একসাথে মিলে কাজ করি। এবং আমরা বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই জুলাই চার্টারটাকে আপনারা মেনে নেন, এটা না মানলে এটা আপনারাই আপনাদের ক্ষতি করছেন। হ্যাঁ, এভাবে আপনি নিজেই যখন নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছিল তখন আপনি গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করলেন, সংস্কারের পক্ষে আপনি কথা বললেন, কিন্তু এখন যদি নির্বাচনের পরে যদি আপনারা এই সব কিছুকে অস্বীকার করেন তাহলে তো এটা সম্পূর্ণ একটা দ্বিচারিতা। এবং এই ধরনের দ্বিচারিতা করে শহীদদের রক্তকে অস্বীকার করে কেউ রাজনীতি ভালো করতে পারে নাই, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো আমি অনুরোধ করব এই সকল গ্রুপ যারা জুলাইয়ের পক্ষে শক্তি আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই চার্টার বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট সেটাকে একটা ম্যাচিওর পজিশন আমরা যেন নিয়ে যেতে পারি, সেটার জন্য সকল পক্ষকে একসাথে কাজ করা দরকার। এবং সে জায়গায় আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো এবং আমরা আমাদের এই প্রিন্সিপাল থেকে এক পা পর্যন্ত আমরা পিছনে যাব না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাংলাদেশে ইনসাফ কায়েম করা, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা, ক্যাম্পাসগুলোকে সকল পক্ষের জন্য, সকল স্টেক হোল্ডার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, সে যাত্রায় আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ সাদিক খান। আমরা একটা বিষয়ে বিশেষ করে প্রবাসী এবং আমি সম্প্রতি দেশ থেকে আসলাম, যেটা সবারই কনসার্ন, যে আপনাদের যে নেতৃত্ব, যেটার ছাত্র নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশের বিরাট একটা বিপ্লব ঘটে গেছে, 24-এর এত বড় একটা বিপ্লব ঘটে গেছে এবং মানুষের প্রত্যাশার জায়গাটাও কিন্তু ওই লেভেলে বেড়েছে। এবং আপনি যেহেতু অক্সফোর্ড ইউনিয়ন ভিজিট করে গেলেন, আপনি দেখবেন যে এখান থেকেই কিন্তু যারা ছাত্র থাকে, যারা ট্যালেন্ট থাকে, এরাই একসময় দেশ ও জাতিকে নেতৃত্ব দেয়, দেশের প্রধানমন্ত্রী হয় এখান থেকে যারা বের হয়। বাংলাদেশে যেটি নিয়ে মেনলি বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশিদের কনসার্ন, সেটি হচ্ছে যে আপনি একজন অ্যাজ এ ফিগার হয়ে উঠেছেন সময়ের বাস্তবতায়। আপনার পরবর্তী যেই জেনারেশন আসছে তাদের জন্য আপনারা কী ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছেন বা ট্রেন আপের ব্যবস্থা করেছেন, যাতে এই ধারাবাহিকতা, আমাদের দেশে যেটি মানুষের সবচেয়ে কনসার্ন হচ্ছে যে নেতৃত্বের ধারাবাহিকতা থাকে না, একজন হয়তো খুব ভালো লিডার আসেন কিন্তু পরবর্তী লিডারশিপটা আর ওই লেভেলটা থাকে না। এই ক্ষেত্রে আপনাদের লিডারশিপ ডেভেলপমেন্ট এবং ধরে রাখার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কী? দ্বিতীয়ত, আমরা দেখেছি যে শিক্ষকদের সাথে নানান বিষয়, যেহেতু পলিটিক্যালি নিয়োগকৃত অনেক শিক্ষক এখানে কাজ করেন, তো সেই ক্ষেত্রে দেখেছি যে শিক্ষকদের সাথে আপনাদের বিভিন্ন বিষয়ে আপনাদের বিতণ্ডার মধ্যে পড়তে হয়। সেখান থেকে বের হওয়ার, শিক্ষকদের সাথে নৈতিক জায়গা, বিশেষ করে শিক্ষার জায়গাটা নিশ্চিত করতে আপনারা তাদের সাথে দ্বিপাক্ষিক কোনো আলোচনা কন্টিনিউয়াসলি করেন কিনা, মিডিয়াকে বাইরে রেখে? কারণ মিডিয়ার সামনে অনেক সময় অনেকে অনেক কথা বলতে পারে না। আমরা অনেক ইন্টারনাল মিটিংগুলোতে আমরা দেখেছি যে একজন মন্ত্রী বা একজন এমপি অথবা একজন অপোজিশন দলের নেতাদেররা যেভাবে ইন্টারনাল কথা বলেন, ওনারা কিন্তু পাবলিকলি বলতে পারেন না অনেক বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম ইন্টারনাল কোনো আয়োজন আপনাদের আছে কিনা, যেটার মাধ্যমে শিক্ষকদের সাথে একটা সুন্দর সুসম্পর্ক ডেভেলপের মাধ্যমে, আপনি যেরকম অক্সফোর্ড ইউনিয়নে দেখে গেলেন অথবা চায়নাতে দেখে এসছেন, এডুকেশন সিস্টেমগুলো যেভাবে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি আচরণ থাকে, সেইটি ডেভেলপের ক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা রাখছেন কিনা? খুবই চমৎকার প্রশ্ন সবগুলোই। আমরা যখন অক্সফোর্ডে আসছি, অক্সফোর্ডে আসার আগেই কিন্তু আমরা ইউনিভার্সিটি আমাদের যারা শিক্ষক আছে তাদের থেকে দোয়া নিয়ে এসেছি এবং আমরা ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে আমরা সবসময় পার্মানেন্ট কাজগুলো করার চেষ্টা করছি। কোনো ধরনের সাময়িক পপুলিস্ট কাজ, এই কাজগুলো চাইতে যেই কাজটা সাস্টেন করবে, যে না আমরা চলে যাওয়ার পরও যে কাজগুলো থাকবে। এবং এই ঢাকা ইউনিভার্সিটি জানেন বাংলাদেশের ওভারঅল স্ট্র্যাটেজিক কারণে ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা বাংলাদেশের পলিটিক্স, কালচার, বিজনেস থেকে শুরু করে মেইন স্ট্রিম সোসাইটিতে তাদের ইম্প্যাক্ট থাকে। তো এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যখন আমরা পরিবর্তন করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন আমার একাডেমিক এনভায়রনমেন্ট এনশিওর করতে পারবো, তখন কিন্তু বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের যে ওভারঅল ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনগুলোতে আমরা বারবার বলেছি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা। এবং বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি যে জায়গায় ফোকাস দেওয়া দরকার গবেষণার জায়গায়, যেটা আমরা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই, তাদের প্রাইম ফোকাস থাকে গবেষণা, পড়াশোনা এবং নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে সবসময় দেখতে পাইছি একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। অবশ্যই আমার রাজনীতি লাগবে, এই বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন আছে। বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক আন্দোলনের মাধ্যমে আমরা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর সরিষার বিরোধী আন্দোলন, 24শে জুলাই বিপ্লব, এই সব কিছুই। কিন্তু একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ পড়াশোনা, গবেষণা, এই জায়গায় যেভাবে ফোকাস দেওয়া দরকার,
সেটা হয় না। তো আমরা এই জায়গায় কাজ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এখন আমাদের বিশ্ববিদ্যালয় একটা হাইলি পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে পড়াশোনার মান এবং শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি তাদের এনভায়রনমেন্ট এবং সম্প্রতি অনেকগুলো সার্ভে হয়েছে, সেই সার্ভেগুলোতে শিক্ষার্থীদের অপিনিয়ন হলো তারা আমরা দায়িত্ব আসার পরে তারা সামগ্রিকভাবে তারা মনে করে তারা ক্যাম্পাসে নিরাপদ আছে এবং তারা সামগ্রিকভাবে তাদের পড়াশোনার প্রোগ্রেসটা অনেক ভালো। তো সেই জায়গায় এই প্রত্যেকটা জিনিসেই আমরা চাই এই ঢাকা ইউনিভার্সিটি যেহেতু মেইন স্ট্রিম সোসাইটিতে এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা যেহেতু মেইন স্ট্রিম সোসাইটিতে এই শিক্ষার্থীরা ইম্প্যাক্ট রাখে, তো আমরা যদি তাদেরকে ভালোভাবে গ্রুমিং করতে পারি, তাদেরকে সেই এনভায়রনমেন্টটা দিতে পারি, তারা শুধুমাত্র বাংলাদেশ না, তারা সারা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার মতো তাদের সেই ক্যাপাসিটি আছে। এবং যেটা আমরা অক্সফোর্ডে অথবা কেমব্রিজ দেখতে পাই, এখানকার স্টুডেন্ট প্রায় 60-70 ইভেন 80% শিক্ষার্থীরা তারা মেইন স্ট্রিম সোসাইটিতে তারা ইম্প্যাক্ট রাখে। কেন পারে? কারণ তাদের সেই চমৎকার এনভায়রনমেন্টটা এখানে আছে। এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক ডেভেলপ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে আমরা চেষ্টা করছি। আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা রেগুলার শিক্ষক ছাত্র ডায়ালগ করছি, তাদের কাছে যাচ্ছি এবং শিক্ষকদেরকে যেন ছাত্ররা মূল্যায়ন করতে পারে। এর আগে যেটা ছিল কি, শিক্ষকরা লর্ড আর ছাত্ররা হলো সার্ভেন্ট। হ্যাঁ, এই কোনো ধরনের হতো না, কিন্তু এটা যেন হয়, এটার জন্য আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি যেন স্টুডেন্ট এবং ছাত্র এখানে হবে কি একটা খুবই ফ্রেন্ডলি রিলেশনশিপ। শিক্ষকরা হবে এখানে সিনিয়র স্কলার আর স্টুডেন্ট যারা থাকবে তারা হচ্ছে জুনিয়র স্কলার। একটা একাডেমিক চমৎকার একটা এনভায়রনমেন্ট থাকবে। তো এটাই তো হওয়ার কথা, আমরা এখানে দেখতে পাই সেটা। তো সেইটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং একই সাথে আমরা ইতিমধ্যে জানেন আমরা ক্যাম্পাসে যেটা কখনো হয় না, আমরা টিচার্স অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের হচ্ছে যে চাহিদাগুলো, যেটার মাধ্যমে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে সম্পর্কটা আরও ভালো করবে এবং স্টুডেন্টরা নিজেদেরকে কোয়ালিফাইড করতে পারবে, সেই ধরনের আমরা বিভিন্ন ধরনের কোর্স চালু করছি। এর বাইরে অসংখ্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স হচ্ছে, আমাদের সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে এবং আমরা আগামী মাসে জুলাই ইন্টারন্যাশনাল সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স আয়োজন করছি এবং সেই কনফারেন্সে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি থেকে শুরু করে যারা একাডেমিশিয়ান আছে তাদেরকে আমরা এঙ্গেজ করছি এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যারা স্কলার আছে, আমরা চায়নায় গিয়েছিলাম, ওখানকার সিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে তাদেরকে ইনভাইট করেছি। আমি এখানে অক্সফোর্ড আসার পর অক্সফোর্ডের কিছু শিক্ষার্থীদেরকে আমি ইনভাইট করেছি। তো এই যে একটা গ্লোবালি একটা কানেকশন তৈরি করা এবং এই যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো যেন হয় এবং এই যে রিসোর্সগুলোকে মোবিলাইজ করা, ডটগুলোকে কানেক্ট করা, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের বাংলাদেশে যে অবারিত সম্ভাবনা আছে, আমরা যদি প্রপারলি নার্সিং করতে পারি এবং এই রিসোর্সগুলোকে প্রপারলি আমরা মোবিলাইজ করতে পারি এবং তাদেরকে যদি একটা সুন্দর স্পেস দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ না, তারা গ্লোবালি তারা কন্ট্রিবিউট করতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরাও যারা প্রবাসী আছি আমরা আশা করি যে আপনারা এমন একটি এনভায়রনমেন্ট রেখে যান যাতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আশা করতে পারে এবং তারা যাতে এখান থেকে ভবিষ্যতের দিক নির্দেশনা পেতে পারে, এখান থেকে যাতে বের হয়ে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের পলিটিক্যাল উইংগুলোতে তারা ভালো ভূমিকা রাখতে পারে। নিঃসন্দেহে। আমার প্রায় শেষ করে এসেছি আমরা প্রোগ্রাম, যদিও আমাদের খুব সংক্ষিপ্ত এটি প্রোগ্রাম। আমরা যে বিষয়টি আপনি জানতে চাবো যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে নেতৃত্ব আপনারা রেখে যাচ্ছেন, এই নেতৃত্বের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে আপনারা যেই নেতৃত্ব দিয়ে গেলেন, যেটার জন্য মানুষ অনেক বেশি বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আশাবাদী ছিল, সেই আশার জায়গাটা ধরে রাখতে পারবে আপনার পরবর্তী প্রজন্ম? ইনশাআল্লাহ নিঃসন্দেহে পারবে। আমি আরেকটা খুব আশাবাদী হয়েছি এখানে এসে, এখানকার বাংলাদেশি কমিউনিটি তারা মেইন স্ট্রিম সোসাইটিতে যেভাবে ইম্প্যাক্ট রাখছে এবং বিভিন্ন কমিউনিটিতে তাদের যে রিপ্রেজেন্টেশন, বিশেষ করে এখানকার এখন যারা থার্ড জেনারেশনে আছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখানকার বাংলাদেশি বংশোদ্ভূত যায় তরুণরা আছে, তারা এখন দেশ নিয়ে ভাবছে। তারা আমাকে জিজ্ঞেস করছে তোমার ফিউচার প্ল্যান কি বাংলাদেশ নিয়ে, আমরাও এঙ্গেজ হতে চাই, আমাদের কোনো সাপোর্ট লাগবে কিনা, তোমরা আমার থেকে কী ধরনের সাপোর্ট চাও। তো এই যে এবং এই ছেলেরা মেয়েরা এরা কিন্তু এখানকার সোসাইটিতে ভালো ইম্প্যাক্ট রাখছে। তো এই রিসোর্সগুলোকে আমরা যখন কানেক্ট করতে পারবো এবং তারা যেহেতু নেশন নিয়ে ভাবছে, তারা বাংলাদেশ রাষ্ট্রকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছে এবং তারা একটা করাপশন ফ্রি সোসাইটি তারা তৈরি করতে চাচ্ছে। তো এই জেনারেশনকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এই জেনারেশনকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি যেহেতু ছাত্রজীবন শেষ করবেন, সামনে আবারও ডাকসু নির্বাচন আসছে। সো এই নির্বাচনের যে ধারাবাহিকতা আপনারা তৈরি করে গেলেন, এটা পরবর্তী প্রজন্মের জন্য কতটুকু কন্টিনিউ করবে? এবং আপনি ছাত্রজীবন শেষ করে আপনি রাজনীতিতে যাবেন বলে মানুষ আশা করে এবং আপনার কাছ থেকে বাংলাদেশি মানুষের প্রচণ্ড আশাবাদ আছে আপনার প্রতি। আপনার কি পরিকল্পনা?
প্রথমত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের যে ধারা শুরু হয়েছে, আমরা সেই ধারা যেন অব্যাহত থাকে সেটার জন্য আমাদের জায়গা থেকে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। দ্বিতীয়ত, আমাদের দেশের 55 বছর জুড়ে আমাদের মানুষের মুক্তির জন্য অসংখ্য মানুষ লড়াই করেছে এবং জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনের জীবন দিয়েছে, অনেকেই পঙ্গু হয়েছে। তো এই লড়াইটা অনেক দীর্ঘ। এই অঞ্চলের মানুষের মুক্তি না আসার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখান থেকে রেস্ট নেওয়ার অথবা হচ্ছে নিরাপদ একটা সেফ লাইফ লিড করার সে সুযোগ নেই। সুতরাং এই মুক্তির জন্য যা করা দরকার, সে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসন এবং একটা নিরাপদ বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যা করা দরকার সে তা করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ একটি বিষয় না বললেই না, যেটি হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা প্রশ্ন পাই এবং তাদের আ আশাবাদের জায়গাটা কিছু নিরাশার জায়গাও আমরা পাই। সেক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি এবং অনেকেই এই বিষয়টি নিয়ে কোয়েশ্চেন করেন যে আপনারা ২৪শে আন্দোলনের সময় ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় বিশাল একটা ভূমিকা রেখেছে। বিশেষ করে উত্তরা অঞ্চলে, মিরপুর অঞ্চলে যেই আ ব্যা মানে ফ্যাসিজমের যে বিরাট একটা স্ট্রং অবস্থান ছিল সেইটার বিরুদ্ধে তারা যেভাবে টিকে ছিল ওই সময়, ইভেন প্রশাসন ব্যাকফুটে যাওয়ার পরেও লোকাল পলিটিক্যাল ইয়েদের কারণে যেভাবে তারা প্রেশারে ছিল, সেখানে তারা মুক্তির যে সংগ্রাম করেছে তাদেরকে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি। পাশাপাশি যে শহীদ ওই সময় আবেগ নিয়ে যে শহীদ তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তারা সেইভাবে সঠিক মূল্যায়নটা পায়নি। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন অথবা ভবিষ্যতে তাদেরকে কিভাবে আপনারা সম্মানের পর্যায়ে রাখতে চান? জুলাই বিপ্লবের কঠিন মুহূর্তগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে সবসময় বিভিন্নভাবে এবং এলিটদেরকে বলা হয়েছে অ্যাপলিটিক্যাল, তারা যেভাবে রোল প্লে করছে, মানে এই অবদানটার কথা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। আপনি জানেন যখন 18 জুলাই ইন্টারনেট ব্ল্যাকআউটের আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, ওই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে জীবন দিয়ে পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছিল এবং এই আন্দোলনের মানে হচ্ছে এটা আমি কীভাবে বলি, এটা ক্যাটালিস্টিক্যাল রোল প্লে করছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, ভাই বোনরা। তো আমরা আশা করছি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষার্থী তারা খুবই কম্পিটেন্ট। নেশন বিল্ডিংয়ের জায়গায় যেহেতু তারা এখন এঙ্গেজ হয়েছে, তারা জাতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীর যে একটা সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন দেখি, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি। শহীদ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখতো, যে এখানে অর্থনৈতিক শোষণ থাকবে না, রাজনৈতিক নিপীড়ন থাকবে না, সাংস্কৃতিক গোলামি থাকবে না, যে বাংলাদেশে জাস্টিস এনশিওর হবে, সেই চমৎকার একটা বাংলাদেশ আমরা সবাইকে সাথে নিয়ে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাদিক কামাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের অনেক প্রশ্ন, মানুষের প্রচণ্ড চাহিদা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে সাদিক কাইমকে তো খুব ভালো লাগে তার অ্যাক্টিভিটিস সব কিছু, কিন্তু সে শিবির করে এই জন্যেই তার পিছনে অনেকে আসতে চায় না। তো এরকম নানান রকম পরিস্থিতি আপনারা মোকাবেলা করে সামনে আগাচ্ছেন। আমাদের আশা থাকবে আপনারা আপনাদের দৃঢ়চিত্তে এগিয়ে যাবেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য, আমরা প্রবাসে বিশেষ করে যারা আসে, আপনি জানেন যে এখনো পর্যন্ত মাঝখানে আপনাদের ২৪শে আন্দোলনের পরে মানুষের মধ্যে মনে হয়েছিল যে তারা দেশে থেকে আর বের হবে না। কিন্তু এখনো পর্যন্ত বিদেশ প্রবণতাটা বেড়ে যাচ্ছে। কারণ দেশে তারা স্থায়ী হওয়ার জন্যে যেই মানসিক শক্তি সেটা হারিয়ে ফেলছে বিভিন্ন কারণে। সেই ক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা ওই আশার জায়গাটা আরও দৃঢ় করবেন এবং সামনের বাংলাদেশকে এগিয়ে নিবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ইউকেতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। যখনই সময় পাবেন, ছাত্রজীবনের শেষ হলেও কর্মজীবনে গেলে তখনও যদি সময় পান, আমাদের এখানে অলওয়েজ ওয়েলকাম। আপনারা আসবেন এবং আপনাদের সাথে আরও কথা বলব। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আবারও দর্শক শ্রোতা যারা বাংলাদেশ কমিউনিটির এখানে আছেন অথবা বাংলাদেশে থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশাহত হওয়ার কিছু নেই, আমাদের লড়াইটা অনেক দীর্ঘ, ইনশাআল্লাহ এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক। আপনারা দেখছিলেন আমাদের খুব স্বল্প পরিসরে আয়োজিত সাদিক কায়েমের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা। আগামীর বাংলাদেশ আমরা কেমন চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্রশক্তির উদ্ভব হয়েছিল, তারা কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে আগামীতে, এটি একটি বড় দেখার বিষয়। কারণ আগেকার যারা রাজনীতিবিদ ছিল তাদের উপরে মানুষের আস্থার যে জায়গাটা ছিল সেটি অনেকটাই ভেঙে পড়েছে। এখন মানুষের একটি মাত্র আশার জায়গা তৈরি হয়েছে, যেটি হচ্ছে ২৪শে আন্দোলনে যে জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছে এবং তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এটিকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। মানুষের যে আশার যে জায়গাটা তৈরি হয়েছে সেটি যাতে তারা ধরে রাখতে পারে সততা, নিষ্ঠা এবং তাদের আন্তরিকতা দিয়ে, সেই প্রচেষ্টাই যেন তারা অব্যাহত রাখে, এই প্রত্যাশা
রেখে আমরা আজকের আগামীর বাংলাদেশ প্রোগ্রামটি শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য যেকোনো একজন মেহমানকে সাথে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।